দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নানা যদি কিন্তু পেরিয়ে অবশেষে আমাদের দ্বারে এসেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে বাংলা ভিশনের নিয়মিত আয়োজন এন মোহাম্মদ নিবেদিত রোড টু ভোট অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মামুন আবদুল্লাহ। দর্শক, আজ এসেছি আমরা শরীয়তপুর জেলায়। রাজধানীর পাশে এই জেলাটির অবস্থান খুবই কাছে। এই জেলায় মোট ভোটার আছেন 4 লাখ। এই আসনটিতে ভোটার আছেন 4,15,135 জন এবং এই 2 নং আসনে প্রার্থী আছেন মোট 9 জন। আমরা এই জেলার নানা সমস্যা এবং সমাধান নিয়ে কথা বলতে চাই। শুরুতে আমার অতিথি প্রার্থীদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। আমার একে সর্ববামে আছেন অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন, জামাত জোট মনোনীত প্রার্থী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার বামে আছেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ শফিকুর রহমান কিরণ, ধানের শীষ প্রতীক নিয়ে, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং আমার ডান পাশে আছেন এই এলাকার ভোটাররা, অর্থাৎ শরীয়তপুর 2 আসনের ভোটাররা আছেন আমার সাথে। আপনাদের সমস্যা নিয়ে আপনাদের প্রার্থীদের কাছে আপনারা প্রশ্ন করতে পারেন। দর্শক, আমরা এই এলাকার সমস্যা নিয়ে এবং এই এলাকার নির্বাচনের নানা প্রস্তুতি নিয়ে কথা বলতে চাই আমাদের জেলা প্রতিনিধি ইলিয়াস মাহমুদের সাথে। ইলিয়াস মাহমুদ। ধন্যবাদ মামুন আপনাকে। পদ্মা, মেঘনা এবং কীর্তনাশা ঘেরা শরীয়তপুর জেলা। এ জেলার 1/3 মানুষের বসবাস চরাঞ্চলে। এ জেলার 1/3 মানুষের বসবাস চরাঞ্চলে। এ জেলার মূল সমস্যা নদী ভাঙন। নদী ভাঙনের সাথে নদী ভাঙনের ভাঙা গড়ার সাথে এ জেলার মানুষের ভাগ্য ভাঙে গড়ে। সেই সাথে এই জেলার অনুন্নত শিক্ষা ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থা, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এবং অনুন্নত স্বাস্থ্য এবং উন্নত স্বাস্থ্য এবং উন্নত শিক্ষার জন্য রাজধানীমুখী হতে হয় এ জেলার মানুষকে। বারবারই এ জেলার মানুষ জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি অনুযায়ী ভোট দিয়ে তাদের সংসদে পাঠিয়েছে এ জেলার উন্নয়নের জন্য, কিন্তু আসলে তারা প্রতিশ্রুতি এবং বাস্তবায়নের মধ্যে পার্থক্য দেখা গিয়েছে। এ জেলার মানুষের প্রতিশ্রুতি অনুযায়ী মানুষের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেনি যে জনপ্রতিনিধিরা। এবার দেখার বিষয় যে এবারের নির্বাচনে যারা জনগণের ভোট নিয়ে সংসদে যাচ্ছেন তারা কতটা জনগণের আশা এবং প্রত্যাশা বাস্তবায়নে সচেষ্ট হবেন। ধন্যবাদ মামুন আপনাকে। ইলিয়াস মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এরই মাঝে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আরও একজন প্রার্থী, মুফতি ইমরান হোসাইন। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে তিনি এখানে লড়ছেন এবং হাত পাখা প্রতীক নিয়ে লড়ছেন। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা শুরুতেই যাচ্ছি আমাদের প্রার্থীদের কাছে। শুরুতেই যাচ্ছি কিরণ ভাই আপনার কাছে। এই এলাকার পরিকল্পনা নিয়ে, এই এলাকার উন্নয়নে আপনি কি ধরনের পরিকল্পনা নিয়েছেন যদি একটু বলতেন শুরুতেই। ধন্যবাদ বাংলা ভিশনকে, আপনাকে। আমি 2008 সাল থেকে যখন শরীয়তপুর 3 থেকে আমাদের সখীপুর থানাটাকে কেটে শরীয়তপুর 2 ইনভলভ করা হলো, তখন থেকে আমি মোটামুটি দেখেছি এই অঞ্চলটার শরীয়তপুর 2 নির্বাচনী এলাকার সখীপুর এবং নড়িয়ার কোথায় সমস্যাগুলি আছে আমি দেখেছি। আমি প্রতিটা ওয়ার্ড ঘুরে দেখেছি এই গত 17 বছরে। আমি প্রতিটা ইউনিয়ন ঘুরে দেখেছি। আমি দেখেছি মানুষের অবস্থা, আমি দেখেছি এখানে কি প্রয়োজন। সেখানে দেখেছি যে আমাদের সবচেয়ে খারাপ অবস্থাটা নদী ভাঙা। প্রথম যদি নড়িয়ার কথা বলি তাহলে বলবো নড়িয়ার নদী ভাঙাকে সবচেয়ে প্রথম সমস্যার উল্লেখযোগ্য প্রথম। দ্বিতীয় হলো আমাদের পূর্ব এবং পশ্চিম নড়িয়াতে সংযোগ যে সেতুটা আছে সেটা হলো দ্বিতীয়। তৃতীয় হলো এখানে বিশেষ করে এখানে একটা পৌরসভা এবং 14টা ইউনিয়ন। এই পৌরসভায় স্যানিটেশন প্রবলেম, বিশেষ করে আমাদের ড্রেনেজ সমস্যা আছে। আমরা মনে করেছি এখানে পানি শোধনাগার একটা হওয়া উচিত। আমি মনে করেছি আমাদের এই জায়গায়, এই নড়িয়া সখীপুরে বড় কোনো ইন্ডাস্ট্রি নেই, কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। আমাদের অনেক প্রায় 30,000-এর উপরে লোকজন ইটালিতে থাকে, একটা ফার্স্ট কান্ট্রিতে থাকে, একটা ডেভেলপড কান্ট্রিতে থাকে। তারা অনেক $1 মিলিয়ন ইউরো পাঠাচ্ছে, বাট সেই পয়সাটা
ভালো পজিটিভ ওয়েতে ইউটিলাইজ হচ্ছে না। আমরা যদি মনে করি এই বিশেষ করে নদীর পাড় থেকে 2 কিলোমিটার উত্তরে দিয়ে আমরা যদি একটা পার্মানেন্ট বাঁধ করি এবং সেই জায়গাটাকে যদি আমরা ইন্ডাস্ট্রিয়াল ভিলেজ ঘোষণা করি, এইখানে যদি আমরা তাদেরকে সহজ শর্তে লোন দিয়ে এবং তাদের অর্থনৈতিক সহযোগিতা দিয়ে যদি আমরা তারা যে ফ্যাক্টরিগুলিতে ইটালিতে চাকরি করেন বা কাজ করেন সেই ধরনের যদি ইন্ডাস্ট্রি আমরা এখানে গড়ে তুলি, তাহলে আমাদের যেই সব আমার ভাইরা ইটালিতে থাকেন, জার্মানিতে থাকেন, তারা এসে এখানে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। 1-2 জন করে উদ্যোক্তা হয়ে দেখা যাবে 2-1 হাজার করে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমরা এখানে একটা পোর্ট করতে চাই, আমাদের প্ল্যান যেটা একটা পোর্ট করা দরকার। সেখানে যেমন পানগাঁও ঢাকাতে আছে, সেখানে পোর্ট আছে, সেখানেই কাস্টমস হয়ে যাচ্ছে, ওখান থেকে কন্টেনার ক্যারিয়ার দিয়ে মাদার ভেসেলে মাল চলে যাচ্ছে। সেখানে আমরা এখান থেকে যদি আমরা ট্রাকে করে মাল চিটাং পোর্টে পাঠাই, সেখান থেকে 6 দিন 7 দিন পরে থেকে সেখানে কাস্টমস করতে সময় লেগে আমাদের এক্সপোর্ট যে গার্মেন্টস বা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিগুলি আছে সেখানে বেশ সময় লেগে যায়, আর আমাদের বেশ ক্যারিং কস্ট অনেক বেড়ে যায়। আমরা যেখানে একটা ট্রাক 18 টন মাল 12 টন মাল নিয়ে যদি নড়িয়াতে আসে তাহলে 22,000 টাকা দিতে হয় চিটাং থেকে, আর 18 টন মাল নিয়ে এখানে চিটাং যেতে ম্যাক্সিমাম লাগবে 8 থেকে 10,000 টাকা। নিশ্চয়ই আপনি এলাকার সমস্যাগুলো নিয়ে চিহ্নিত করেছেন এবং সেই অনুযায়ী আপনি কাজ করবেন, প্রতিশ্রুতি দিচ্ছেন। একটু আসতে চাই ইমরান হোসেন ভাই আপনার কাছে। এলাকার সমস্যা নিশ্চয়ই আপনি চিহ্নিত করেছেন, কি ধরনের ইশতেহার নিয়ে এসেছেন এলাকার উন্নয়নে, আপনি কি প্রতিশ্রুতি দিচ্ছেন? আসসালামু আলাইকুম। প্রথমেই অভিনন্দন জানাচ্ছি আমাকে আজকের এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হিসেবে শরীয়তপুর 2-এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। তো আমি অত্র এলাকার বসতি হিসেবে আমি যেই বিষয়গুলো লক্ষ্য করেছি যে আমাদের নড়িয়া বিশেষ করে পশ্চিম এবং পূর্ব পাড়ের যে সংযোগ ব্রিজটা রয়েছে দীর্ঘদিন যাবৎ ভেঙে থাকার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন এবং জনভোগান্তির কারণ, এবং মানুষ যাতায়াত করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছে এবং বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে। তো এই বিষয়টা সুরাহা প্রয়োজন এবং সেটা আমরা ইনশাল্লাহ করব। জি, আরও একটা লক্ষণীয় বিষয় যে আপনারা জানেন যে নড়িয়া বিশেষ করে পদ্মা নদী বেষ্টিত এলাকা হওয়ার কারণে এখানে বহু বসতি গৃহহীন হয়েও আছে, বিভিন্ন জায়গায় মানবেতর জীবনযাপন করছে। এটা আমরা দেখছি বিগত যারা এখানে দায়িত্ব পালন করেছেন বা জনপ্রতিনিধি হিসেবে ছিলেন ওনারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়েছে। আমরা জানি না তাদের থেকে তারা কতটুকু প্রতিশ্রুতি পূরণ করেছে, তবে আমরা আশা করি ইনশাল্লাহ এই গৃহহীন মানুষকে পুনর্বাসন করবো ইনশাল্লাহ। আপনার কাছে আবারও আসবো। আমরা একটু যেতে চাই জামাত জোট মনোনীত প্রার্থী ডাক্তার মাহমুদ হোসেনের কাছে। নিশ্চয় আপনি এই এলাকার সমস্যা চিহ্নিত করেছেন, কোন সমস্যাগুলো আপনি চিহ্নিত করেছেন? জি, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ কর্তৃপক্ষকে আমাকে এখানে আহ্বান জানাবার জন্য। নড়িয়া সখীপুর আসলে একটি কৃষি নির্ভর নদী বিধৌত এলাকা। এটা বড় অংশ হলো চরাঞ্চল। আমাদের প্রধান সমস্যা হলো নদী ভাঙন, জলবায়ু ঝুঁকি এবং হলো আপনার চরাঞ্চলের যে দুর্যোগ। এইটার পাশাপাশি এটার কারণেই আমাদের খাদ্য এবং পুষ্টি নিরাপত্তার অভাব থাকছে, চিকিৎসা এবং শিক্ষা অবকাঠামোর সীমাবদ্ধতা তৈরি হয়েছে, কর্মসংস্থানের অভাব, সেই সাথে দুর্নীতি এবং সেবার অবহেলা এবং বঞ্চনা। তো আমরা যে কাজটা প্রথমেই করতে চাইব সেটা হলো নদী শাসনের জন্য বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করা। আমাদের কাছে সেই মেধা আছে আমাদের জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিকভাবেও। আমরা সেটাকে কাজে লাগিয়ে আমরা সবার আগে বৈজ্ঞানিকভাবে নদী শাসনের উদ্যোগটা গ্রহণ করব। পাশাপাশি যেটা দাঁড়াবে
যে আমাদেরকে অবৈধ এবং আপনার অবৈজ্ঞানিকভাবে বালু উত্তোলন, জমি কাটা, এগুলো থেকে আমাদেরকে আমাদের মানুষগুলোকে বাঁচাতে হবে। আমাদেরকে যে কাজগুলো করতে হবে অবকাঠামোর মধ্যে, আপনারা দেখেন যে অনেক বছর, আজকে 8 বছর যাবৎ নড়িয়া ব্রিজটা পড়ে আছে। আমি বাংলাদেশ প্ল্যানিং কমিশনের সদস্য সচিব ডক্টর মোস্তাফিজ সাহেবকে এখানে আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসেছিলাম, ওনার সাথে ভিজিটে ছিলাম। আমি আশা করি ভেরি সুন এটা একটা স্পষ্ট রূপ পাবে। আমার জন্য চ্যালেঞ্জ হলো ইন্টারনাল রাস্তাঘাটগুলো ঠিক করা, 4 লাইনটাকে এস্টাবলিশ করা। আমাদের বড় কাজ হবে যদি আমরা দক্ষিণ পূর্বে চাঁদপুরের সাথে সরাসরি কানেক্টিভিটি তৈরি করতে পারি, এবং আমাদের যে 3টা চরাঞ্চল আছে, আপনার চরাতর, নওপাড়া এবং কাছিকাটা, এই 3টা ইউনিয়নকে আমরা যদি মুন্সিগঞ্জের সাথে দিঘির পার হয়ে কানেক্টিভিটি ওখানেও তৈরি করতে পারি, তাহলে আমাদের বিরাট অংশের মানুষের দুর্ভোগ কমে যাবে এবং কৃষি নির্ভর এই দেশটা এগিয়ে যাবে। আমাদেরকে কৃষি নির্ভর পণ্যগুলোকে ভালো রাখার জন্য গুদাম করতে হবে। আর চিটাংয়ের সাথে কানেক্টিভিটি তখনই হবে যদি আমরা চাঁদপুরের সাথে আমাদের ব্রিজটা করতে পারি। আমি এক্ষেত্রে আর একটু বলতে চাই, তখন আমরা একটা ইপিজেড করলে ইন্ডাস্ট্রিয়াল হাব হবে শরীয়তপুর। আপনারা মানুষের জন্যই কাজ করছেন, 3জনই আপনারা সেই প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা একটু এলাকার ভোটারের কাছে যেতে চাই। আপনাদের প্রশ্নগুলো আমাদের কাছে বেশ মূল্যবান। একটু হাত তুলে দয়া করে দাঁড়িয়ে আপনার প্রশ্নটি করবেন। সামনে একজন দাঁড়িয়েছেন, আপনার নাম বলে শুধু প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ কবির হোসেন। আমার প্রশ্ন জামাতের প্রার্থী ডক্টর মোহাম্মদ হোসেন সাহেবের কাছে, যে তার দল বা তার সরকার যদি ক্ষমতায় আসে, নারী উন্নয়নে কি ভূমিকা রাখবে, এবং শিক্ষক ছাত্রদের উন্নয়নে কি ভূমিকা রাখবে। বিগত দিনে আমরা এই শরীয়তপুরে তার দল অথবা তাকে কখনো নারী অনেক ধন্যবাদ প্রশ্নটা পেয়েছি। আমরা যদি আরেকজনকে একটু নেই, পাশেই আছেন আরেকজন, যদি আপনার নাম বলে শুধু প্রশ্নটি করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কে মকবুল হোসেন, জামাত ইসলামী জেলা নায়েব আমির। আমার প্রশ্ন 3জন ক্যান্ডিডেটের কাছেই, তারা উন্নয়নের কথা বলেছেন। আগামী সংসদ যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচন কি ফেয়ারেবল হবে বলে তারা মনে করছেন? ওকে, আপনার প্রশ্নটি পেয়েছি। কোনো ঝুঁকিপূর্ণ অবস্থা আছে কিনা? অনেক ধন্যবাদ। আরেকজন এই পাশে একজন হাত তুলেছেন, পাশে একজন আছে, যদি আপনি একটু নাম বলে প্রশ্নটি করবেন। নিশ্চয়ই আপনারা প্রশ্নগুলো শুনছেন। আমি মোহাম্মদ শহীদুল্লাহ উজ্জ্বল। আমার প্রশ্ন হচ্ছে জামাত ইসলামের প্রার্থীর কাছে, বর্তমান শিক্ষা ব্যবস্থা আইসিটি নির্ভর, শরীয়তপুর 2 নির্বাচন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি বর্তমানে কী অবস্থানে আছে, ওনারা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে শিক্ষার পরিবেশে আইসিটি কতটুকু ভূমিকা পালন করবে? অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু জামাতের প্রার্থীকে দিয়েই শুরু করতে চাই। খুশি যে অধিকাংশ প্রশ্নে আমার মুখী, এটা আমার জন্য ভালো সিগন্যাল। আমরা সবার কাছে আসবো। এবং আমি 1 নম্বর যেটা হলো যে নারীর ক্ষমতায়নে, দেখুন আমাদের মৌলিক শিক্ষাটাই হলো যে অবশ্যই মায়ের জাতিকে সম্মান করতে হবে। এই শিক্ষা আমাদেরকে যে বিষয়টা উৎসাহিত করে সেটা হলো যে ওনাদের জন্য, আমাদের মা বোনদের জন্য কর্মসংস্থানের নিরাপত্তা এবং স্বস্তিকর একটা পরিবেশ তৈরি করতে হবে। আমরা যেটা করব সেটা হলো যে নারী কাজ করার ক্ষেত্রে যেন কোনো অসুবিধা না হয় এবং নারীর এগিয়ে আসার ক্ষেত্রেও যেন কোনো অসুবিধা না হয়। সেক্ষেত্রে যেটা করতে হবে, যেটুক অধিকার ওনার পাওয়ার কথা সেই অধিকারটা নিশ্চিত করতে হবে। সেটা সামাজিকভাবে, ধর্মীয়ভাবে, আইনানুগভাবে ওনার অধিকারটা ওনাকে পৌঁছে দিতে হবে। এবং পাশাপাশি সকল ক্ষেত্রে নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অংশগ্রহণকেও নিশ্চিত করতে হবে। আপনার কাছে আরও একটি প্রশ্ন ছিল শিক্ষা নিয়ে। আমার আপনাদের এই এলাকায় সম্ভবত কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় নেই, সেটি নিয়ে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় শিকদার বিশ্ববিদ্যালয় তো আছে, কিন্তু এটা খুবই অল্প সংখ্যক ছাত্রছাত্রী নিয়ে, সেটার মান নিয়ে আপনারা কোনো কাজ? সেটার মান খুব খারাপ না। এখানে একটা বেসরকারি, আমার এলাকায় না, কিন্তু শরীয়তপুরের মধ্যে আছে একটা বেসরকারি মেডিকেল কলেজও আছে। সরকারি কোনো পাবলিক কোনো ইউনিভার্সিটি বা মেডিকেল কলেজ এখানে নেই। আমি মনে করি এখানে একটা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা প্রয়োজন এবং এটাই এখানকার খুবই অনিবার্য দাবি। মেডিকেল কলেজের বিষয়ে আমি মনে করি এখানে মেডিকেল কলেজ হওয়া খুব যৌক্তিক কিছু না, যেটা প্রাইভেট যেটা আছে সেটার মান উন্নয়ন করতে হবে। জি, অনেক ধন্যবাদ। আমরা একটু কিরণ ভাইয়ের কাছে আসতে চাই। আপনার কাছে প্রশ্ন ছিল। আমার কাছে আমাদের নায়েবে আমির, আমার মনে হয়
প্রশ্ন করেছেন যে আমাদের তিনজনের কাছে উনি প্রশ্ন ছেড়েছেন, যে প্রশ্নটা হয়েছে যে আমরা কোনো ঝুঁকি মধ্যে আছে কিনা নির্বাচনকে নিয়ে। অর্থাৎ নির্বাচনী পরিবেশ এখানে কেমন আপনারা? আমি মনে করছি আজকে পর্যন্ত নির্বাচন পরিবেশ অত্যন্ত ভালো। তো সেখানে প্রশাসন এবং আমরা যারা ক্যান্ডিডেট আছি আমাদের উপরে নির্ভর করবে অনেকটা যে আমরা পরিবেশটা কেমন রাখতে চাই। দ্বিতীয়ত প্রশাসন আমাদেরকে দিয়ে কেমনভাবে নির্বাচনটা উঠাতে চায়। আমরা এদেশের মানুষ, বিশেষ করে রাজনীতি সচেতন মানুষ, আমরা সব পরিস্থিতি পরিবেশ অবলোকন করছি। আমি এই শুরু থেকে আমি বলার চেষ্টা করেছি যে এই পরিবেশটা থার্ড পার্টি যেন এই ইলেকশন রাজনীতিটা নষ্ট না করে। জি, আমার এখন পর্যন্ত যতটুকু আছে ঠিক আছে, আর আজকের পরে আর বাকি আছে ৬-৭ দিন। আমরা চাই 6-7 দিনও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শিক্ষা নিয়ে আপনার কোনো পরিকল্পনা? আমি 1993 সনে আপনি জেনে খুশি হবেন যে একটা সমাজ ব্যবস্থার পরিবর্তনের জন্য একটা মানুষকে সচেতন করা। আপনি একটা মানুষ শিক্ষিত না, বাট তাকে একটা অমূল্য সম্পদ দিয়ে রাখলেন, সে এটার মর্ম বুঝবে না। সেই জন্য সমাজ এবং রাষ্ট্রকে শিক্ষিত করতে হবে, সুশিক্ষিত করতে হবে। তো আমি আমার প্রায় অনেকগুলি স্কুল করেছি, অনেকগুলি প্রাইমারি স্কুল করেছি, মাদ্রাসা করেছি, একটি কলেজ করেছি, যেই কলেজটার 19 বছর বেতন নেওয়া হয়নি এবং বই ফ্রি দিয়েছি, ড্রেস ফ্রি দিয়েছি। সরকারি বিশ্ববিদ্যালয় কোনো আমার পরিকল্পনা আছে ইনশাআল্লাহ। সার্বিক পরিস্থিতি যা মনে হচ্ছে ইনশাআল্লাহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল একক সংখ্যাগরিষ্ঠতা ক্ষমতায় আসবে 12 তারিখ নির্বাচনে, এবং সেই সাথে সাথে আমিও উচ্ছ্বাসিত মনে করছি ইনশাআল্লাহ শরীয়তপুর 2 নির্বাচনী এলাকায় জাতীয়তাবাদী দলের ক্যান্ডিডেট আমি শফিকুর রহমান কিরণ, আমি ইনশাআল্লাহ বিজয় হব ইনশাআল্লাহ। সাথে সাথে আমি মনে করছি যে পাবলিক ইউনিভার্সিটি করার জন্য সর্বোচ্চ, যেহেতু আমি শিক্ষানুরাগী এলাকায় স্বীকৃত, আমি একটা পাবলিক ইউনিভার্সিটি নড়িয়া সখীপুরের মধ্যখানে স্থানে একটা পাবলিক ইউনিভার্সিটি। অনেক ধন্যবাদ। আমরা একটু যেতে চাই ইমরান হোসাইন মুফতি আপনার কাছে। এই এলাকার নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন এখন পর্যন্ত? আজকে পর্যন্ত আমরা আমাদের পারস্পরিক যেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আছে বা আমরা পরস্পরের প্রতি যেই অনুভূতির বা যেই ভালোবাসার দৃষ্টিকোণ থেকে আমরা নির্বাচনী প্রচারণা বা কার্যক্রমগুলো পরিচালনা করছি, আশা করি যে আমরা একটা শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ নির্বাচন হবে, এটা আমাদের আশা। এলাকার শিক্ষার উন্নয়নে কোনো পরিকল্পনা আছে আপনার? শিক্ষা জাতির মেরুদণ্ড, সে দৃষ্টিকোণ থেকে শিক্ষা অনিবার্য এবং প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার। তো শিক্ষার সাথে যদি ধর্মীয় শিক্ষাটা যদি আবশ্যক করা হয়, তাহলে সেই শিক্ষাটা আসলে মানুষকে আরও সোনায় সোহাগে পরিণত করবে বলে আশা করি। সেক্ষেত্রে আমি আমার দৃষ্টিকোণ থেকে বলবো যে যদি আমরা বা আমি নির্বাচিত হতে পারি, তাহলে আমাদের এই শরীয়তপুর 2 নড়িয়া সখীপুরকে অবশ্যই শিক্ষার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য পরিবর্তন করবো ইনশাল্লাহ। জি, আপনাদের তিনজনের কাছে আমার একটি প্রশ্ন, সেটি হচ্ছে আমরা যখন পদ্মা সেতু পার হয়ে বড় একটি রাস্তা ধরে যখন আসলাম, তারপরে যখন শরীয়তপুরের ভেতরে ঢুকলাম, তখন আমাদের বেশ ভোগান্তি পোহাতে হয়েছে। নিশ্চয় আমাদের মতো এলাকার মানুষও যারা প্রতিনিয়ত থাকে, তারা ঢাকামুখী যারা, এই রাস্তাঘাট নিয়ে আপনাদের তিনজনের কোনো পরিকল্পনা আছে কিনা সরু রাস্তাটি বড় করার জন্য? এর আগে আমরা অনেক প্রতিশ্রুতি শুনেছি, প্রতিশ্রুতির ফুলঝুরি শুনেছি। প্রথমে কিরণ ভাই যদি বলেন। ধন্যবাদ। আমাদের এত বড় একটা ইনভেস্টমেন্ট, আমাদের পদ্মা সেতু, শরীয়তপুরের বুক চিরে পদ্মা সেতু হয়েছে। সেখানে আগের সরকার এই শরীয়তপুরটাকে অবজ্ঞা করেছে। একটা বড় ব্রিজ হবে, তার ফিডার রোডগুলি আগেই হয়ে যাবে, সেখানে এখনও কমপ্লিট হয় নাই, বাট বরাদ্দ শেষ হয়ে গিয়েছে, রিপেয়ারিংয়ের টাকা আসছে, মূল কাজই হয়নি, বরাদ্দ শেষ, রিপেয়ারিংয়ের টাকাও শেষ। এরপরে যে আমাদের নড়িয়া এবং শরীয়তপুর সদরের যে রাস্তাগুলি আছে, এখানে ভয়ানক অবস্থা। আমি মনে করি এটা পিছের সরকারের চরম ব্যর্থতা। আমরা অনুধাবন করেছি
ইনশাআল্লাহ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। আমরা প্রায়োরিটি প্রজেক্টের মধ্যে আমাদের এই পদ্মা সেতুকে ব্যাকআপ যে রাস্তাগুলি আছে সেই রাস্তাগুলি এবং সখীপুর নড়িয়ার যে রাস্তাগুলি সংযোগ ব্রিজের সাথে সেগুলি আমরা অবশ্যই 4 লাইনের প্ল্যান আছে আমার। অনেক ধন্যবাদ। যদি ইমরান ভাই যদি বলতেন যাতায়াত ব্যবস্থা নিয়ে। জি ধন্যবাদ। যে আমরা শরীয়তপুর তথা ঢাকার অতি নিকটে হওয়া সত্ত্বেও আমরা পদ্মা সেতুর যে সুফল, আমরা শরীয়তপুরবাসী সুফল থেকে বঞ্চিত, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। তা সত্ত্বেও আমরা বলবো যে আমাদের এই বিগত যেই সরকার চলে গিয়েছেন, ওনার আমলে যে আমাদের এখানে যারা দায়িত্বশীল ছিলেন বা এমপি মন্ত্রী ছিলেন, ওনাদের স্বেচ্ছাচারিতাই আমি বলবো যে এই কারণেই, ওনাদের স্বেচ্ছাচারিতার কারণেই হয়তো আমরা এই সুফল থেকে বঞ্চিত। তো আমরা আশা করি যে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি সরকার গঠন করে, তা আমি যদি নির্বাচিত হতে পারি, তাহলে আমাদের যে যোগাযোগ ব্যবস্থায় যে আমাদের দুর্ভোগটা প্রতিনিয়ত আমাদের শরীয়তপুরবাসীকে পোহাতে হয়, তো আমরা এই যোগাযোগ ব্যবস্থাটাকে অবশ্যই সংস্কার করব এবং এটা উন্নত যাতায়াতের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। জি ইমরান ভাই, আমরা একটু যেতে চাই জামাত জোট মনোনীত প্রার্থী ডাক্তার মাহমুদ হোসেন আপনার কাছে যোগাযোগ ব্যবস্থা নিয়ে। যোগাযোগ ব্যবস্থায় আমরা আমাদের খুব একটা ভিন্নমত্ব কিছু নেই। আমরা যেভাবে বঞ্চিত হয়েছি সে বঞ্চনার যন্ত্রণা আমাদের মধ্যে আছে। আমরা অতি সত্বর এগুলোর পুনরুদ্ধার করব এবং আমাদের রাস্তাঘাটগুলো ঠিক করব। এগুলো আমাদের প্রায়োরিটি বেসড আমাদের কাজ। আমাদের মায়েরা, গর্ভবতী মায়েরা কষ্ট পায়, বৃদ্ধ মানুষেরা এই রাস্তায় চলতে কষ্ট পায়, সেক্ষেত্রে আমাদেরকে এগুলো করতে হবে। এবং আমি অগ্রিম বলে রাখি, আমি কাজ করতে যেয়ে যেটা দেখেছি, মানুষের চোখে মুখে সাধারণ মানুষ পরিবর্তন চায়। এই পরিবর্তনের অঙ্গীকারের জন্যই আমার ধারণা সাধারণ মানুষ ইনশাআল্লাহ 12 দলীয় জোটকে বেছে নেবে, দাঁড়িপাল্লা জয়যুক্ত হবে এবং আমি যদি জয়যুক্ত হই তাহলে এই কাজগুলো প্রায়োরিটি বেসিসে করবেন। অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন এন মোহাম্মদ নিবেদিত রোড টু ভোট অনুষ্ঠান। নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও ফিরছি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এন মোহাম্মদ নিবেদিত রোড টু ভোট অনুষ্ঠানে। আমরা আছি শরীয়তপুর 2 আসনে। আমরা একটু এই আসনের ভোটারদের প্রশ্ন নিয়েই শুরু করতে চাই। একটু হাত তুলে আপনাদের প্রশ্নটি করবেন দাঁড়িয়ে। অনেকেই প্রশ্ন করেছেন, আমরা একজন নারী ভোটারের প্রশ্ন নিতে চাই। দয়া করে আপনার নামটি বলে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস। আমি প্রথম প্রশ্নটি করতে চাই আমাদের কিরণ ভাইয়ের কাছে। সেটি হচ্ছে, ভাই বলেছেন তিনি একজন শিক্ষা অনুরাগী মানুষ, সেক্ষেত্রে শিক্ষার কোশ্চেনটা আমি ভাইয়ের কাছে করতে চাচ্ছি। সেটা হচ্ছে, আমাদের নড়িয়া শিক্ষার হার তুলনামূলক অন্যান্য জেলা চাইতে খুবই কম। তো আমাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে হয় ঢাকায় বা শরীয়তপুরের বাইরে যেতে হচ্ছে, সেক্ষেত্রে আমাদের একটা পাবলিক বিশ্ববিদ্যালয় খুবই দরকার। একই সাথে আমাদের নড়িয়ার তথা শরীয়তপুরের জনগণ হচ্ছে বিদেশমুখী, সেক্ষেত্রে আমাদের স্কিল ডেভেলপমেন্টটা খুবই দরকার। যত আমরা আমাদের এলাকা থেকে যত লোক বিদেশ যাচ্ছে, ঠিক তার অধিকাংশ আবার ফেরত আসতেছে, বিকজ অফ তাদের স্কিল ডেভেলপমেন্ট ছিল না। তারা হচ্ছে কর্মক্ষেত্রে দক্ষতার অভাবের কারণে তারা বিদেশ থেকে ফেরত আসতেছে। সেক্ষেত্রে আমরা যদি তাদেরকে দক্ষ করে তুলতে পারি, সেই দক্ষ করে তোলার ক্ষেত্রে আমাদের দরকার হচ্ছে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের এখানে আমরা নড়িয়াতে দেখতেছি আমাদের কোনো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নাই। একই সাথে আমাদের একটা নার্সিং কলেজ অথবা সরকারি মেডিকেল কলেজও নাই। তো কিরণ ভাইয়ের কাছে প্রশ্ন, যদি আপনার দল বা আপনারা ক্ষমতায় যান, সেক্ষেত্রে আমাদের শিক্ষাক্ষেত্রে কি ভূমিকা রাখবেন? অনেক ধন্যবাদ। আমার দ্বিতীয় কোশ্চেনটি হচ্ছে বকাউল স্যারের কাছে। সেটা হচ্ছে, যিনি একজন ডাক্তার, তো স্যারের কাছে যেই কোশ্চেনটা আমরা করব সেটা হচ্ছে, আমাদের নড়িয়ার স্বাস্থ্যসেবার খাত খুবই ভঙ্গুর অবস্থা আছে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা হসপিটাল উদ্বোধন হয় করে হচ্ছে না। তো স্যার, পরবর্তীতে যদি আপনারাও যদি ক্ষমতায় যান, সেক্ষেত্রে আমাদের স্বাস্থ্যসেবায় কতটুকু ভূমিকা রাখবেন? একই সাথে নারী ক্ষমতায়নের কথা এসেছে অলরেডি, কিন্তু আমরা কি স্বাধীনভাবে, যদি জামাত ক্ষমতায় যায়, আমরা নারীরা কি স্বাধীনভাবে পথে ঘাটে চলতে পারবো? অথবা আমাদের সনাতন ধর্মী যারা আছে তারা অনেকটা আতঙ্কের মধ্যে আছে, যদি জামাত ক্ষমতায় যায়। নারী নিরাপত্তা নিয়ে আপনার প্রশ্ন, আমরা একটু আরেকজনের প্রশ্ন নিতে চাই। যদি কেউ হাত তুলেন একটু প্রশ্ন করেন। আরেকজন পাশে একজন আছেন তরুণ ভোটার, একটু আপনার নামটি বলে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সুজন, সুশাসনের জন্য নাগরিক, শরীয়তপুর জেলা কমিটি। আমার প্রশ্ন হচ্ছে কিরণ ভাইয়ের কাছে। প্রশ্নটা হচ্ছে,
নড়িয়া উপজেলাকে চাঁদাবাজ মুক্ত এবং কি প্রবাসী পরিবারদের নিরাপত্তার কতটুকু আপনার দল বা আপনি উদ্যোগ গ্রহণ করেছেন? দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আমরা বিগত দিনে দেখেছি আপনাদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে, তো ভবিষ্যতে যদি যেই পরাজয় হোক জয় বিজয় হবেই জনগণের ভোটে, কিন্তু আপনারা কি এই সংঘর্ষ কি অব্যাহত থাকবে কিনা? সুন্দর প্রশ্ন করেছেন। আমরা একটু প্রথমে আসতে চাই কিরণ ভাইয়ের কাছে। আপনার কাছে দুটি প্রশ্ন। প্রথমত আমার পেশার একটা, আমার বোন 24-এর যোদ্ধা, জান্নাতুল ফেরদৌস 24-এর যোদ্ধা, আপনার ওর পরিচয়টা হলেই। দ্বিতীয় হলো আমার পেশার প্রশ্ন করেছে। আমি গত 42 বছরে বাংলাদেশ থেকে প্রায় 15 লক্ষ লোক এক্সপোর্ট করেছি, 15 লক্ষ লোক বিদেশে পাঠিয়েছে। আমার ঢাকাতে কোরিয়ানদের সাথে একটা জয়েন্ট ভেঞ্চারের ট্রেনিং ইনস্টিটিউট আছে। 2, আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের 23টা ইউনিয়ন, একটা পৌরসভায় 24টা ইউনিয়নে আমি 24টা আমার নিজের উদ্যোগে, নিজ খরচে, নিজের টাকায় 24টা ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট করব। এবং আমি জানি, আরও জানলে খুশি হবেন, কোরিয়ান একটা টেকনিক্যাল কলেজের সাথে আমার চুক্তি হয়েছে। সেই চুক্তিতে যারা বাংলাদেশের পলিটেকনিক্যাল কলেজ থেকে যারা ডিপ্লোমা পাশ করবেন, পাশ করে আমার এই ট্রেনিং ইনস্টিটিউটে ভর্তি হলে বিনা পয়সায় বিনা পয়সায় ভর্তি হতে, কোনো ফি লাগবে না এবং ট্রেনিংয়ের কোনো পয়সা লাগবে না। সেখানে কোরিয়ানরা ট্রেনিং দিবে এবং সেই স্ট্যান্ডার্ড তৈরি করে 6 মাস ট্রেনিং দিবে। 6 মাস ট্রেনিং দেওয়ার পরে তারা ওই স্ট্যান্ডার্ড হলে পরীক্ষায় পাশ করলে সেদিন থেকে তাদের $1,500 করে বেতন দেওয়া শুরু করবে। পৃথিবীর 18টা কান্ট্রিতে, ফার্স্ট কান্ট্রি যেগুলি ইউরোপিয়ান কান্ট্রিতে, 18টা কান্ট্রিতে তারা বিনা খরচে, বিনা পয়সায় পাঠাবে। আপনার কাছে আরও একটি প্রশ্ন ছিল, এলাকার সন্ত্রাস এবং মাদক নির্মূলে আপনার পরিকল্পনা। আমি সন্ত্রাস এবং মাদক দুটার সাথে গত 1 মাস আগে যুদ্ধ ঘোষণা করেছি। একই সাথে এই এলাকায় কিশোর গ্যাং একটা সমস্যা আছে। আমি এটার প্রথম কারণটা কি জানেন? আপনি আমাদের এই অঞ্চলে দেখবেন সকাল 10টা থেকে 2টা পর্যন্ত এবং 4টা থেকে রাত্র 10টা পর্যন্ত রেস্টুরেন্টগুলি ভরপুর। তার মানে ইয়াং ফোর্স তাদের পাওয়ার নষ্ট করে দিচ্ছে চায়ের কাপের মধ্যে। আমরা তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং আমরা তাদেরকে কাজে ব্যস্ত রাখব এবং আমরা টেকনিক্যাল স্কুলগুলি যদি করি, তারা দেশে কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং বিদেশে কর্মসংস্থানের। ধন্যবাদ। ডাক্তার মাহমুদ হোসেন, আপনার কাছে আসতে চাই। আমার কাছে আমাদের বোন যে প্রশ্ন করেছে, আমি স্বাস্থ্য ব্যবস্থার বিষয়ে বলি। সেটা হলো যে আমরা 2 সপ্তাহ আগে পলিসি ডায়ালগ করেছিলাম ইন্টারন্যাশনাল এজেন্সি এবং এমবিসির সবার সামনে। আর আমি ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় কমিটির মহাসচিব হিসেবে জামাতের স্বাস্থ্য বিষয়ক যে পলিসি, সেটার নেতৃত্ব আমি দিয়েছিলাম। আমরা সেখানে একটা ডিক্লারেশন দিয়েছিলাম, সেটা হলো আন্ডার 5 বেবিস এবং অ্যাবাভ 60s আমাদের যে পপুলেশন আছে, আমরা সকলের জন্য সরকারিভাবে বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করব ইনশাআল্লাহ। চিকিৎসা সেবার মূল সমস্যাগুলো অবকাঠামোগত আমাদের এখানে যে সমস্যাটুকু আছে, আপনারা দেখেছেন একটা হসপিটাল তৈরি হয়ে আছে, যন্ত্রপাতি কেনা আছে, কিন্তু হসপিটালটা চালু হচ্ছে না। এটা হাইকোর্টের একটা রিটের কারণে, আমি জানি সেটা হাইকোর্টের একটা রিটের জন্য আমি সেখানে পক্ষভূত হওয়ার প্রক্রিয়া আছি এবং এটা আমরা ক্ষমতায় আসলে অতি দ্রুত এটা সলভ করব। তারাবনিয়াতে 20 বেডের একটা হসপিটাল আছে, সেখানেও পর্যাপ্ত চিকিৎসক নেই। মুশকিল হলো যে চিকিৎসকের সংকট আছে বাংলাদেশের 20%, কিন্তু হেলথ সার্ভিসের সাথে অন্য যারা অক্সিলারি হেলথ ওয়ার্কার, সেটার ঘাটতি আছে 88%। দিস ইজ দ্য সিনারিও। সো আমাদেরকে এগুলো পূরণ করতে হবে এবং আমাদের হেলথ সিস্টেমকে চালু রাখতে হবে। অন্যদিকে যদি একটু অ্যাড করি, সেটা হচ্ছে মুলফতগঞ্জ আপনাদের যেখানে আছে, সেখানে নদী ভাঙনের কারণে আগের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদেরও একটি দাবি আছে সেই এলাকার, যে সেখানে যেন একটি স্বাস্থ্যসেবা, সেখানে একটা আউটডোর সিস্টেম চালু রেখে বা ইমার্জেন্সি ওপিডি সিস্টেম চালু রেখে আমরা ইজিলি এটা শিফট করতে পারি। এটা এত বড় একটা সুন্দর বিল্ডিং এখানে হয়ে আছে, এটা না হওয়াটা অযৌক্তিক। সেটা আমরা যৌক্তিক পর্যায়ে এটাকে সমাধান করে ফেলবো, এটা কোনো বিষয় না। আরেকটা কথা হলো যে নারী এবং
সংখ্যালঘুদের যেটা বলেছেন, এটা একেবারেই একটা অযৌক্তিক প্রচারণা ছাড়া এবং প্রোপাগান্ডা ছাড়া আর কিছু না। বাংলাদেশে নারী নির্যাতন, শিশু নির্যাতন, সংখ্যালঘু নির্যাতন, আমি স্পষ্ট করে এটা বলতে চাই, এখানে আমরা কোনোভাবেই জড়িত না। এগুলো একেবারেই প্রোপাগান্ডার অংশ। আমরা বরং আমাদের সেন্ট্রাল লিডার, আমাদের আমির জামাত বলেছেন আমরা নারীর কর্মঘণ্টা কমিয়ে দেব। আমি আপনার প্রশ্ন নিব, নারীর কর্মঘণ্টা কমিয়ে দিব এবং সেখানে সরকারিভাবে ভর্তুকি দেওয়া হবে। কারণ একজন নারী শুধু একজন নারী না, তিনি গৃহেরও প্রধান মেকার এবং তিনি একজন মা। সুতরাং একজন মাতৃত্বকালীন বিষয়ে আপনার ল্যাকটেটিং পিরিয়ডটাকে অবশ্যই আমাদের স্পেশালি কাউন্ট করতে হবে এবং সেটা রাষ্ট্রীয় দায়িত্বে আমাদের শিশু স্বাস্থ্য এবং মায়েদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে তাদের জন্য বরং আমরা প্রণোদনার কথা ভাবছি। সুতরাং আমি মনে করি যে আমরা যদি দায়িত্বে আসি, রাষ্ট্রের দায়িত্ব পাই, আমরা সুস্বাস্থ্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবো। আমি সেখানে আরেকটা কথা বলি, সবচেয়ে বড় অন্তরায় কিন্তু দুর্নীতি। আপনি কেনাকাটায় দুর্নীতি, যন্ত্রপাতি টেন্ডারিংয়ে দুর্নীতি, আপনার এগুলোর পরিপালনে দুর্নীতি। আমরা যেন বলেছি টেন্ডারিংয়ের ব্যবস্থা করব, যেন কোনোভাবে দুর্নীতি, কোনোভাবে মাদক সন্ত্রাস নিয়ন্ত্রণে কোনো পরিকল্পনা আছে? এই ক্ষেত্রে আমি বলেছি আমি মাদকের কোমর ভেঙে দেব। তার কারণ হলো আমরা জানি এই সিন্ডিকেটের হোতাটা কোথায়, সেখানে হাত দিতে হবে। যদি রাষ্ট্র দুর্নীতিমুক্ত নেতৃত্ব পায়, যদি জনদরদি এবং সঠিক অর্থে যে মানুষগুলো এতদিন নিগৃহীত ছিল তারা যদি রাষ্ট্রের দায়িত্ব পায়, তাহলে মেহনতি মানুষের উপকার হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটু আমরা আসতে চাই ইমরান হোসেন আপনার কাছে। এই এলাকায় বিনোদন পার্ক এবং বলা চলে শিশু পার্ক এবং খেলার মাঠ বেশ সংকট আছে, সেটি নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা আপনার? জি, ধন্যবাদ। আমাদের নড়িয়া যদি অর্থনৈতিক সমৃদ্ধ নগরী এলাকা, কিন্তু এখানে আমাদের ওই কলকাঠি একটা বিনোদন পার্ক আছে, এছাড়া তেমন উল্লেখযোগ্য কোনো পার্ক নেই। তো সেক্ষেত্রে আসলে আমাদের যে শিশু কিশোর গ্যাং, এছাড়াও নানাবিধ অপরাধগুলো দিন দিন বেড়ে যাচ্ছে। এগুলোর কারণ হচ্ছে যে আমাদের এই সমাজ ব্যবস্থায় যে আমাদের সন্তানেরা বা আমাদের এলাকার ছোট ভাই বেরাদার যারা আছে, এদের জন্য যে বিনোদনের সামগ্রী প্রয়োজন বা বিনোদনের যে এগুলো প্রয়োজন, এগুলো অপ্রতুল হওয়ার কারণেই মূলত অনেকাংশে এই অপরাধটা বেড়ে যাচ্ছে। তা আমরা যেহেতু একটা ইসলামিক দল বা ইসলামী দৃষ্টিকোণ থেকে আমরা এটা লালন করি যে আমাদের এই সমাজ ব্যবস্থায় যে অপরাধ দিন দিন বেড়ে যাচ্ছে, এগুলোকে দমন করা দরকার এবং সেটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় অবশ্য করতে হবে। অনেক ধন্যবাদ, এবং সেটা আমরা করব। অনেক ধন্যবাদ। কিরণ ভাইয়ের কাছে একটু আসতে চাই যে বিনোদন পার্ক এবং খেলাধুলা নিয়ে আপনাদের স্টেডিয়াম করার কোনো পরিকল্পনা আছে কিনা? আমার প্ল্যান আছে যে আমাদের শরীয়তপুরে একটি মাত্র স্টেডিয়াম আছে, আমাদের নড়িয়া এবং সখীপুরে জি আমাদের কিছু খাস জমি আছে যেখানে স্টেডিয়াম করা যায়। জি, আমরা প্ল্যান আছে ইনশাআল্লাহ সখীপুরে একটা এবং নড়িয়াতে একটা স্টেডিয়াম করা। একটু জামাত, হ্যাঁ, এই বিষয়ে আমি খুব স্পষ্ট করেই বলি এক বাক্যে যে বলবেন একটু। আমাদের যেটা আছে, আমাদের দক্ষিণ পূর্বে কিন্তু চাঁদপুরের সাথে আমাদের যে অঞ্চলটা, এখানে আমরা না চাইলেও বেসরকারি উদ্যোগে কিন্তু নানা রকম পিকনিক পার্টির আয়োজন হচ্ছে, এখনই হচ্ছে। আমরা সেখানে একটা চমৎকার একটা ইকো পার্ক করে দিতে পারি, প্রকৃতির কোনো রকম ক্ষতি সাধন না করে আমরা একটা ইকো পার্ক করব এবং আমরা বেশ কিছু শিশু পার্ক করে, কারণ আমরা মনে করি এই খেলাধুলাকে উৎসাহিত করার মাধ্যমে সঠিক নেতৃত্ব তৈরি হবে এবং অনেক ধন্যবাদ, আমাদের অনেক ধন্যবাদ। আরো বেশি অগ্রসর হবে। আমরা এলাকার ভোটারের কাছ থেকে একটি প্রশ্ন নিতে চাই, একটু দাঁড়িয়ে। আমরা সময় সংক্ষেপের কারণে আজকে প্রশ্ন নিতে পারছি না। দর্শক, আপনারা দেখছিলেন এন মোহাম্মদ নিবেদিত রোড টু ভোট অনুষ্ঠান। আমাদের আজকের অতিথিদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যারা ভোটাররা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং টিভি সিটের সামনে যারা ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আগামীকালকে ঠিক একই সময় দেখা হচ্ছে অন্য কোনো জেলায়। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।